আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াত ইসলামীর নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, 7:30টায় সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ রাতে সাক্ষাতের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, দেশের সেবায় নিয়োজিত সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করতে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান জামায়াতের আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। উচ্চ আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তাকে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিসকে। এর আগে গত 22 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। জানিয়ে এই ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠন এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা, বিগত সরকারের সময়ের চরম দুর্নীতি সব মিলিয়ে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি। সর্বশেষ সরকারি হিসেবে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। গেল অর্থবছরে এই হার ছিল আরও বেশি। এতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ।
এমন বাস্তবতায় কড়া নাড়ছে 2025-26 অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরামর্শ বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা পর্যন্ত যদি উন্নীত করা যায় তাহলে সাধারণ মানুষ যারা কিনা নিম্ন আয়ের মানুষ তাদের আসলে ব্যয়যোগ্য অর্থ কিছুটা বাড়ে এবং তাতে করে তারা এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে তারা কিছুটা টিকে থাকতে পারেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন এতে রাজস্ব আহরণ কমে যাবে। আমরা এখন 3.5 লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স? অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরও বাড়িয়ে দেই তো আমার 80% হলো জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরও হবে না। ট্যাক্স আহরণের সময় দুর্নীতির কারণে বড় অঙ্কের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। এটি বন্ধ হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় ঘণ্টাখানেক। আবার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে নেই একেবারেই, ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আবার পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন গাড়ি চালকরা। প্রত্যেকটা দিন 2.5 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, তারপরে গ্যাস পাই। ধরেন 50 টাকা 60 টাকা ঢুকে, এটা একটু বেশি ঢুকে, মানে এটাই প্রেশারটা পাওয়া যায়, অন্য কোনো প্রেশার পাওয়া যায় না। এই টাইমটা হঠাৎ করে এই যে গ্যাসের সংকটটা দিছে, তাও 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা এই যে গ্যাস নিছি। এই সকাল 7টা বাজে সিরিয়াল লাগাইছি, আর এখন বাজে কয়টা? 10টা। 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আরো কতক্ষণ লাগবে কোনো ঠিক নাই। আমাদের কষ্টের কোনো শেষ নাই। কোরবানির ঈদকে ঘিরে সারা দেশে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সিরাজগঞ্জের শাহজাদপুরের চরাঞ্চলের এক ইউনিয়নে প্রায় 8,000 ষাঁড় প্রস্তুত করেছে তারা। উপজেলার সোনাতনির প্রতিটি বাড়িতেই পালিত হচ্ছে গবাদি পশু। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু পরিচর্যায় ব্যস্ত শেরপুরের খামারিরা। চাহিদার তুলনায় প্রায় 4,000 পশু বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের খামারিরাও। চলতি বছর জেলায় দেশি গরুর পাশাপাশি বিদেশি জাতের গরুর চাহিদা রয়েছে ব্যাপক। ভারতীয় গরু না আসলে ভালো লাভের আশা খামারিদের। খামারগুলো নিয়মিত পরিদর্শনের পাশাপাশি বাজারজাতকরণের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সব ঠিক থাকলে ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা খামারিদের। ঈদুল আজহাকে ঘিরে খামারগুলো বর্তমান পরিস্থিতি জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস জুয়েল। আজওয়েল, কোরবানির পশুর দাম কেমন দেখছেন? খামারগুলোতে গরু পর্যাপ্ত আছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধায় 17,000 খামারে প্রায় 1,96,000 গরু, ছাগল এবং ভেড়া লালন পালন হয়েছে কোরবানির উপলক্ষে। এর মধ্যে গাইবান্ধার চাহিদা রয়েছে মাত্র 1,26,000। উদ্বৃত্ত থাকবে প্রায় 69,000 গবাদি পশু। সেই হিসাবে গবাদি পশু পর্যাপ্ত রয়েছে, কিন্তু ক্রেতা গত যে 2-3টি হাট চলে গেছে, এই হাটে ইজারাদার এবং হাটে ঘুরে দেখা গেছে যে ক্রেতা নেই। কারণ এই 2-4-5 দিন বিভিন্ন হাটে যে বেচা কেনা হবে সেটা সাধারণত চিটাগাং, ঢাকা থেকে যে পাইকাররা আসবে, সেই পাইকাররা গরু কেনার জন্য আসবে, গবাদি পশু কেনার জন্য আসবে। কিন্তু তারা গতকালও হাট ছিল, তার আগের দিনও হাট ছিল, তারা এসে শুধু গরু দেখছে এবং দাম কম বলছে। যে খামারিরা যে গরু উৎপাদন করছে, তারা যে লালন পালন করে বড় করছে, তারা এখন চিন্তা করতেছে যে শেষ পর্যন্ত দেশের যে এই অবস্থায় গরু তারা বা গবাদি পশু তারা ঠিকমতো বিক্রি করতে পারবেন কিনা অনেকে সংশয়ের মধ্যে কিন্তু আছে। কারণ দাম গতবারের চেয়ে অনেক কম এবার বিভিন্ন হাটে লক্ষ্য করা গেছে। সিনথিয়া, এই ছিল গাইবান্ধায় সর্বশেষ। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।